আমার সবকিছুর পেছনে আমার পরিবারের অবদান অনেক, তবে আমার সবকিছুর পেছনে আরেকজনের একটু হাত আছে। সে হলো আমাদের বাড়ির চাকর, যে আমাকে সবসময় বলতো, আপু আপনি অনেক বড় ডাক্তার হবেন, আর আমি ফ্রিতে সেবা নিব। আর মাঝে মাঝে ওই চাকর ছেলেটা আমাকে 10-20 টাকা দিয়ে সাহায্য করত। গরিব ছেলে তো, এর থেকে বেশি কিছু দিতে পারতো না। আর সেই চাকর ছেলেটা হলো লাদেন। কিরে লাদেন, এইখানে আয়। রিয়ার এই কথাটা শুনে আমার কলিজাটা ফেটে যাচ্ছিল। মনের কষ্ট মনের ভিতরে চেপে রাখলাম। তোর মতো গরিবের মুখে ভালোবাসা মানায় না। ফুটপাত থেকে কোনো মেয়েকে দেখে বিয়ে কর যা। আমি ভালো নেই, তোমাকে দেখতে আমার খুব মন চাচ্ছে। প্লিজ আমার সাথে দেখা করো না তুমি। কি হয়েছে রিয়া তোমার? আর আমি তোমার স্বামী, আমি তো সবসময় তোমার হয়েই আছি। না, আমি এত কিছু জানি না। তুমি আজকে আমার সাথে দেখা করবে এটাই জানি। আচ্ছা বাবা, ঠিক আছে, কোথায় আসতে হবে বলো। রিয়া আমাকে একটা ঠিকানা দিয়ে বলল। এখানে চলে আসো, পরে আমাকে কল দিও, ঠিক আছে? আমি আচ্ছা বলে কল কেটে দিলাম। বাবাকে 2-5 বুঝিয়ে বাসায় চলে এলাম। বাসায় গিয়ে রেডি হয়ে রিয়ার বলার ঠিকানায় যেতে লাগলাম। আর 1 ঘন্টার মতো জার্নি করার পর সেই জায়গায় চলে গেলাম। ওই তো রিয়া বসে আছে মনে হচ্ছে। রিয়া দূর থেকে আমাকে দেখে একটা হাসি দিল। মনে মনে বললাম, রিয়া হয়তো দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরবে, কিন্তু না, রিয়া চুপচাপ এক জায়গায় বসে আছে। আমি গিয়ে রিয়ার পাশে বসতেই রিয়া আমার হাত জড়িয়ে ধরে বলল। আপনি কেমন আছেন? আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম, আগে কেমন ছিলাম এটা জানি না, তবে তোমাকে দেখার পর আমার কতটা ভালো লাগছে এটা বলে বোঝাতে পারবো না। রিয়া আমার হাত ছেড়ে দাঁড়িয়ে বলল, চলেন সামনে যাই। আগে বলো তোমার কি হয়েছে, আর কি জন্য আমাকে এখানে ডেকেছো? আরে এত অস্থির হবেন না তো, আপনাকে দেখার জন্য আমি এখানে ডেকেছি। আচ্ছা, আমি যদি আপনাকে কিছু করতে বলি, আপনি কি আমার জন্য তাই করতে পারবেন? তোমার জন্য তো আমি সবকিছু করতে পারবো মিস রিয়া চৌধুরী। আমার কথা শুনে রিয়া একটা হাসি দিয়ে বলল। এর জন্য তো আপনাকে আমি অনেক অনেক ভালোবাসি। রিয়া একটা কিসের কাগজ বের করে বলল। এখানে একটা সাইন লাগবে আমার। আপনি যে আমার স্বামী, এখানে একটা সাইন করলে তা প্রমাণ হবে। আর আমি এই কাগজ দেখিয়ে সবাইকে বলতে পারবো আমি একজন বিবাহিত মেয়ে। রিয়ার কথা শুনে আমি হাসি দিয়ে কলমটা নিয়ে সাইন করে বললাম, পাগলি মেয়ে, আচ্ছা আমি একটু এটা পড়বো। রিয়া কাগজটা ওর হাতে নিয়ে বলল, জি না বেবি, এটা আমার একান্ত বিষয়, আপনি বুঝবেন না। মাঝে মাঝে যে তুমি কি করো আমি এটাই বুঝি না, তবে আর কিছু জানি আর না জানি, তুমি তো আমাকে ছেড়ে যাবে না বলো? বেবি, এসব কথা বলতে নেই। আমি তো তোমারই আছি, আর সারা জীবন তোমার হয়েই থাকবো। লাভ ইউ জামাই। অনেক অনেক লাভ ইউ টু। আচ্ছা, আপনি এখন চলে যান, পরে কিন্তু অনেক রাত হয়ে যাবে। মাত্র আসলাম আর এখনই চলে যাব? আমি কি আমার বউয়ের সাথে একটু প্রেমও করতে পারবো না? এত প্রেম করলে অসুখ হবে বুঝলেন। এখন বাসায় যান, আর আমার জন্য কিন্তু একদম চিন্তা করতে হবে না। তোমার পড়াশোনা কেমন চলছে রিয়া? অনেক অনেক ভালো, এটা কি আবার বলতে হয়? হুম, মনোযোগ দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে? হঠাৎ দেখি রিয়ার ফোনটা বাজতে লাগলো, কিন্তু রিয়া কল না ধরে ফোনটা কেটে দিল। এটা দেখে আমি বললাম, কি ব্যাপার রিয়া, কল কেটে দিলা যে? আরে আম্মু কল দিয়েছিল, কিন্তু এখন তো আমি আপনার সাথে, আর এর জন্য কলটা কেটে দিয়েছি। কেন, কথা বলতা? আরে পরে বলবো, এখন তো আমি আপনাকে সময় দেব। দেখছি তো কেমন সময় দাও। তোমার পাশে একটু এসে বুঝতেও পারলাম না, আর বলো চলে যেতে। রিয়া আমার চোখের দিকে তাকিয়ে বলল, রাগ করেছেন বুঝি আপনি অনেক? হুম, আমি অনেক রাগ করছি, তুমি আমাকে একটুও ভালোবাসো না। হঠাৎ করে রিয়া দাঁড়িয়ে বলল, আপনি একটু বসেন, এখানে আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। এই কথা বলে রিয়া কোথায় জানি চলে গেল। কিছুক্ষণ পর একটা মেসেজ আসলো। আমার পাগল জামাই, আপনি এখন বাসায় চলে যান। আমি জানি
আমি যদি এখানে থাকি তাহলে আপনি পাগলামো শুরু করবেন। এর জন্য আপনাকে রেখে একাই চলে গেলাম। তবে আপনাকে এভাবে একা রেখে যেতে মন চাইছিল না, কিন্তু কি করব বলেন? আমি এখানে থাকলে আপনি পাগলামো শুরু করবেন। এর জন্য আপনাকে রেখে চলে যেতে হলো। তবে অনেক অনেক ভালোবাসি আপনাকে। আপনাকে শুধু একবার দেখার জন্য এখানে আসছিলাম। লালু আমার প্রিয় জামাই, আমার ওপর কিন্তু আবার রাগ করবেন না, ঠিক আছে? এখন বাসায় যান। রিয়ার মেসেজটা দেখে আমার মনটা খারাপ হয়ে গেল। রিয়া আমাকে এভাবে একা রেখে যেতে পারলো? ওর কথা শুনে আমি এই পর্যন্ত আসছি, আর ও এভাবে আমাকে একা রেখে চলে গেল, এটা মানতে পারি নাই। যাক, মনের দুঃখ মনের ভিতরে চেপে রেখে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তবে আমি এখানে রিয়ার সাথে দেখা করতে এসে যতটা না খুশি হয়েছিলাম, তার চেয়ে আরো বেশি খারাপ লাগছে ও আমাকে একা রেখে চলে গেছে। এজন্য এটা আমি মানতে পারছি না। বাসা থেকে কিছু দূরে এসে নেমে হাঁটতে লাগলাম। হঠাৎ করে রাস্তার এক পাশে একটা মেয়ে আর একটা ছেলেকে দাঁড়িয়ে কোনো বিষয়ে কথা বলতে দেখলাম। আমি রাস্তা পার হতে গিয়ে হালকা করে মেয়েটার শরীরে আমার শরীর একটু লেগে গেল। অমনি মেয়েটা আমার দিকে ফিরে ঠাস ঠাস করে আমার গালে দুটো চর বসিয়ে দিল। মেয়েটা চিৎকার দিয়ে বলল, তোর সাহস কিভাবে হলো আমার শরীরে হাত তো? আজকে তোর তো আমি। ছেলেটা মেয়েটাকে থামিয়ে বলল, আরে আপু, রাগ তো এত রেগে যাস কেন? আর আমি দেখছি ছেলেটা ইচ্ছে করে তোর শরীরের ওপর পড়ে নাই, বাদ দে না প্লিজ। হঠাৎ করে কোথা থেকে মিতুর সাথে থাকা ছেলেগুলো এসে বলল। এখানে কি চলছে আমরা জানতে পারি? মেয়েটা রেগে বলল, এই ছেলেটা আমার গায়ে হাত দিতে চেয়েছে। ওর কত বড় সাহস! ও জানে না আমার বাবা এই থানার ওসি? ওকে যদি আমি নিজেকে জেরে দিতে না পারি, তাহলে আজকে আমি এখান থেকে কোথাও যাব না। ছেলেটা এবার আমার দিকে তাকিয়ে বলল, ভাই আপনি এখান থেকে যান প্লিজ, ওর কথায় কিছু মনে করবেন না, আর এখানে আপনার কোনো দোষ নেই আমি জানি। ছেলেটার কথা শুনে আমি চলে যেতেই লাগছিলাম, কিন্তু পেছন থেকে মিতু ম্যাডাম এসে বলল। এই ছেলে, তুই এই মেয়ের কাছে মাফ চা। মেয়েটার ভাই মিতু ম্যাডামকে বলল, আপু আমি ওর ভাই হই, আর এখানে ওনার কোনো দোষ নেই। মেয়েটা চোখ লাল করে ওর ভাইকে ঠাস ঠাস করে দুটো চড় দিয়ে বলল, তোর এত কিছু বলতে বলছি? পরিস্থিতি খারাপের দিকে চলে যাবে বলে আমি মেয়েটার কাছে মাপ চেয়ে বললাম, আপু আমাকে প্লিজ মাফ করে দেবেন, আমি ইচ্ছে করে আপনার শরীরের ওপর। মেয়েটা আমাকে রাগ দেখেই বলল, তুই এখান থেকে যা বলছি, নইলে আমি এখন বাবাকে কল করে বলবো তোরা যেন থানায় নিয়ে যায়। আমি মিতু ম্যাডামের দিকে একবার তাকিয়ে মনে মনে বললাম, বাইরে মানুষ উপর থেকে কত ভালো আর ভেতরে। পিছন থেকে মিতু ম্যাডামকে বলতে শুনেছি, আমি তোমার বিপদ দেখে বাইক থেকে নেমে তোমাকে সাহায্য করতে এলাম। আঙ্কেলকে আমার কথা বলবে, ঠিক আছে? আর আমি এমপি নির্বাচন করব। ভোটগুলো কিন্তু আমার চাই। আমি রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে বললাম, সবাই স্বার্থপর, নিজের প্রয়োজন মেটাতে তারা মানুষের সাথে যা ইচ্ছা তাই করতে পারে। আমরা গরিব মানুষ, আমাদের বার কে দাম দেবে? যাক, এসব চিন্তা করে লাভ নেই। বাসার ভেতরে গিয়ে দেখি বাবা আর মা কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া করছে। তবে আমাকে দেখে তারা চুপ হয়ে গেল। আমি আর এখানে কোনো কথা বললাম না। আমি সরাসরি আমার রুমে চলে গেলাম। ওনারা কি নিয়ে ঝগড়া করছে কে জানে। এখানে যদি আমি কথা বলি তাহলে এটা বেয়াদবি হয়ে যাবে, এই জন্য কিছুই বললাম না। তবে আমার লক্ষ্য একটাই, রিয়াকে প্রতিষ্ঠিত করা, আর এরপর সংসার জীবনে সুখী হওয়া। এছাড়া আমার আর কোনো ইচ্ছা নেই। দেখতে দেখতে আজকে অনেকগুলো বছর চলে গেল। তবে আমার নিত্যদিনের কাজ ছিল সকালে বাবার সাথে মাঠে কাজ করা, বিকালে টিউশনি, আর রাতে বাসা পাহারা দেওয়া। বাবা সেদিন বলল রিয়া নাকি শহরের বড় ডাক্তার হয়েছে, এই জন্য কালকে নাকি ও সবাইকে জানিয়ে অনুষ্ঠান করবে। আমাকে বলে নাই, এই জন্য হয়তো রিয়া আমাকে সারপ্রাইজ দেবে। তবে আমিও মনে মনে অনেক খুশি, অবশেষে আমি আমার বউকে ডাক্তার বানাতে পারছি। আর মিতু ম্যাডামের কথা তো বলাই হয় নাই। আমি যেদিন বলেছিলাম ওনার বাবাকে দেশে আনার কথা, তিনি সেই দিনই তার বাবাকে দেশে নিয়ে আসছিলেন। আমি নিজ চোখে দেখেছি
নিতু ম্যাডাম ইলেকশনের জয়ের জন্য কতটা চেষ্টা করেছেন। তবে ওই কথায় আছে না, চেষ্টা করলেই উপায় হয়। তিনিও শেষ পর্যন্ত সফল হয়েছেন। তিনি বর্তমানে এখানকার এমপি। তবে তিনি এখন এখানে থাকেন না, শহরেই থাকেন। মাঝে মাঝে যখন দরকার হয় তখন আসেন। আমি তো তাদের বাসা পাহারা দিই, এছাড়া আর কিছুই না। আমার সাথেও তিনি কথা বলেন না। তিনি এখন এমপি হয়েছেন। আমার মতো ছেলের সাথে কথা বলার তার সময় নেই। যাক, আমিও এসব চিন্তা করি না। আমি এখন আমার বউকে প্রতিষ্ঠিত করেছি, আর কি লাগে। তবে রিয়ার পিছনে যে কত টাকা খরচ করেছি সেটা আমিই জানি। সারাদিন গাধার মতোই খেটে রাতে ডিউটি করতে হয়। আগে তো মিতু ম্যাডামকে দেখতে পারতাম, আর যদি কোনো দরকার হতো তাকে বলতে পারতাম। কিন্তু তিনি এমপি হওয়ার পর আর এখানে আসেন নাই। আর রাতুলের কথা আর কি বলবো, ও সপ্তাহে 2 দিন এখানে থাকে, আর বাকি দিনগুলো শহরেই কাটায়। আমি যদি এই বিষয়ে ওরে কিছু বলি, ও জবাব দেয় না। শুধু মুচকি একটা হাসি দিয়ে বলে। তুই এসব বুঝবি না। এই জন্য আমিও ওকে তেমন কোনো বিরক্ত করি না। এসব কয়টা বছর আমি একাকিত্বে কাটিয়েছি, কারোর সাথে কোনো প্রকার কথা বলি নাই। কেমন যেন একা হয়ে গেছি। রিয়ার পড়ার চাপ যত বেড়েছিল, ও তত আমার সাথে কথা কমিয়ে দিয়েছিল। ওই একরকম ঘরবন্দি হয়ে গিয়েছিলাম। যাক, এসব কথা ছাড়ি। তবে সবশেষে আমি যে সফল হয়েছি এটাই অনেক বেশি। বিছানায় বসে মনে মনে চিন্তা করলাম, রিয়া আমাকে সারপ্রাইজ দেওয়ার আগে ওকে যদি আমি সারপ্রাইজ দেই তাহলে কেমন হবে। আমি ওর কলেজের সামনে গিয়ে ওকে খুঁজে বের করে সারপ্রাইজ দেব। আর কালকে যখন সবার সামনে রিয়া আমার নাম বলবে যে আমার জন্য ও এতটা দূরে এসেছে, তখন তো আমি খুশিতে আত্মহারা হয়ে যাব। ভাবতেই কেমন যেন লাগছে আমার। বিছানায় বসে এসব চিন্তা করছিলাম, তখনই বাবা রুমের সামনে এসে বলল, ভেতরে আসবো জামাই? আরে বাবা, আসেন। শ্বশুরাব্বা ভিতরে এসে বলল, জামাই, তোমাকে একটা কথা বলার ছিল। জি আব্বা, কন। কালকে আমাদের সাথে তোমাকে এক জায়গায় যেতে হবে। মনে মনে বললাম, আমি জানি তো কোথায় যেতে হবে। আমার পাগলি বউ আমাকে বলে নাই সারপ্রাইজ দেবে বলে। আমি যদি না যাই তো অনুষ্ঠানই করবে না। আমি বাবার দিকে তাকিয়ে বললাম, কোথায় যাবেন বাবা, জানতে পারি? যাবো কোনো একটা জায়গায়, তুমি তৈরি থেকো, ঠিক আছে? আচ্ছা বাবা, ঠিক আছে। এই কথাগুলো বলে বাবা চুপচাপ বের হয়ে গেল। বাবা যাওয়ার পরে আমি রেডি হলাম, কারণ আজকে আমি রিয়ার সামনে গিয়ে ওকে সারপ্রাইজ দেব। বাসা থেকে বের হওয়ার আগে আম্মা জিজ্ঞেস করেছিল কোথায় আমি যাচ্ছি। জবাবে শুধু বলেছিলাম, এক বন্ধুর বাসায় দাওয়াত আছে আম্মা, এজন্য ওর বাসায় যেতে হবে। বাসা থেকে বের হয়ে কিছুটা দূরে হেঁটে গেলাম। তাড়াতাড়ি যাওয়ার জন্য একটা বাইক ভাড়া করলাম। তবে রাস্তায় কোনো সমস্যা না হওয়ার কারণে খুব তাড়াতাড়ি রিয়ার মেডিকেল কলেজের সামনে চলে গেলাম। বাইরে গেটের সামনে দাঁড়িয়ে আছি, কারণ হঠাৎ করে ভেতরে গেলে নতুন ছেলে দেখে সবাই সন্দেহ করবে। গেটের কাছে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, ওকে রিয়ার কথা বলে দেখি। মেয়েটাকে দেখে আমি ডাক দিলাম, আপু, একটু এদিকে শোনা যাবে? মেয়েটি আমার দিকে তাকিয়ে বলল, কিছু বলবেন কি? জি আপু, কিছু একটা জানার ছিল। ঠিক আছে, ভেতরে আসেন। আমি গেট দিয়ে ভেতরে ঢুকে মেয়েটার সামনে গিয়ে বললাম, আপু, একটা দরকার এখানে আসছি, যদি একটু সাহায্য করতেন। বলেন, সমস্যা নেই। এই কলেজের রিয়া নামের কোনো মেয়েকে চেনেন? আরে কি বলেন, চিনবো না কেন? ও তো আমার বান্ধবী হয়। কোনো দরকার আছে নাকি ওকে দিয়ে? আপনি একটু ওকে ডাক দেবেন? তার আগে বলেন, আপনি ওর কে হন? জি আপু, আমি ওর স্বামী হই। এই, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? রিয়ার স্বামীকে আমি দেখছি, আর ও তো প্রায় সময়ই ওর স্বামীর সাথেই কাটায়। মেয়েটার কথা শুনে আমার শরীরের প্রতিটি লোম দাঁড়িয়ে গেল। বুকের ভেতরে কেমন যেন একটা ভূমিকম্প সৃষ্টি হতে লাগলো। এবার একটু আস্তে বললাম, এই কলেজের রিয়া কয়টা আপু? রিয়া কয়টা মানে? একটাই তো রিয়া, আর ও গ্রাম থেকে এসেছে এখানে পড়ার জন্য। কিন্তু আপনি বলছেন ওর স্বামী, সত্যি করে বলেন কে? নইলে কিন্তু পুলিশ দিয়ে ধরিয়ে দেব। ওর স্বামীর নামটা কি এটা তো বলেছে আপু।
হ্যাঁ, ওর স্বামীর নাম মিস্টার লাদেন চৌধুরী। কিন্তু আপনি ওর কি হন? সত্যি সত্যি বলেন। আমি আমার আইডি কার্ড বের করে মেয়েটার হাতে দিয়ে বললাম, আমার নামই লাদেন, আর বিশ্বাস করেন আমি ওর হাজব্যান্ড। এতদিন আমি গ্রামে ছিলাম, আর আজকে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য এখানে আসছি। আর আপনি বলেন। তাহলে রিয়া যার সাথে সময় কাটায় সে কে? কি বলছেন এসব আপু? আর রিয়া এখন কোথায়? মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল, আমি বলে আপনি বিশ্বাস করবেন না, আর আমাকে আপনি আপু ডেকেছেন। আমি আপনাকে মিথ্যা বলবো না। আসেন আমার সাথে। মেয়েটা আমায় নিয়ে রাস্তায় হাঁটতে লাগলো। এখান থেকে 5 মিনিট হাঁটার পর একটা বড় বিল্ডিং পড়লো। মেয়েটা আমাকে নিচতলায় নিয়ে গিয়ে রিয়ার রুম দেখিয়ে বলল, রিয়া এখানে থাকে ওর হাজবেন্ডের সাথে, তবে কোনটা সত্য আর কোনটা মিথ্যা আমি জানি না। আমি এবার ধীরে ধীরে জানালার কাছে গেলাম। মেয়েটার কথা মতো জানালার পর্দা হালকা করে সরিয়ে দিলাম। ভিতরে স্পষ্টভাবে দেখা যাচ্ছে রিয়া অর্ধনগ্ন হয়ে রাতুলের কোলের ওপর শুয়ে আছে, আর রাতুল রিয়ার সাথে। আমার কেন জানি এসব বলতেও কষ্ট হচ্ছে। জানলার পাশ থেকে নিজেকে সরিয়ে নিলাম। টপটপ করে চোখ থেকে পানি পড়ছে। কথা বলার মতো শক্তি আমি হারিয়ে ফেলেছি। মেয়েটাকে ইশারা করে বললাম, আমাকে এখান থেকে একটু নিরিবিলি পরিবেশে নিয়ে যাবেন। মেয়েটা আমার কথা মতো আমাকে ধরে অন্য একটা জায়গায় নিয়ে গেল। আমি নিচে বসে নিজের গালে নিজেই চড় দিয়ে বলছি, আমি সত্যি বোকা একটা ছেলে। নিজের বউয়ের ভালো হবে এজন্য সবকিছুর আশা বাদ দিয়ে গাধার মতো কাজ করে ওকে টাকা পাঠাই, আর ও আজকে। ভাইয়া, কান্না করবেন না। তবে আমি এখনো। আমি পকেট থেকে আমাদের বিয়ের কাগজটা মেয়েটার হাতে দিলাম। মেয়েটা সেই কাগজ দেখে দাঁড়িয়ে বলল, তাহলে কি আপনি সত্যি সত্যি ওর স্বামী হন? এতক্ষণ কি দেখলেন আপু? আমার জীবনে কিছু নেই আপু বেঁচে থাকার মতো। যাকে নিয়ে একটু আশা করেছিলাম সেও ধোকা দিল। আপনি রিয়ার খবর নিতে পারলেন না। এখনো সময় আছে, চলেন রিয়ার কাছে যাই। কি যাব বলেন? আজকে ওদের আমি যে অবস্থায় দেখেছি, আর আপনি সব জানেন। আপনার বাবা মা এসব জানে? বাবা মায়ের কথা শুনে খুব কষ্ট লাগলো। কিছুক্ষণ ইচ্ছে মতো কান্না করে বললাম, এই পৃথিবীতে আমার কেউ নেই আপু। এক বড় ভাই ছিল, কিন্তু সে আমাকে বিদায় দিয়ে দিল। আর রিয়াকে বিয়ে করেছিলাম ও ভালো ছাত্রীর জন্য। ওর বাবা বলছিল আমি যেন ওকে বিয়ে করে প্রতিষ্ঠিত করাই। বোকার মতো সবকিছু বিশ্বাস করে ওকে বিয়ে করেছিলাম। আর ওই ছেলেটা কে জানেন? আমার বেস্ট ফ্রেন্ড, যার সাথে ও প্রতিনিয়ত। ছি। মেয়েটা আমার কথা শুনে চুপচাপ বসে আছে, কোনো কথা বলছে না। মেয়েটা এবার আমার কাছে এসে আমার মাথায় হাত দিয়ে বলল, আপনার ঘরে শত্রু রেখেছেন, এখন তাহলে কি করতে চান আপনি? কালকে নাকি রিয়া অনুষ্ঠান করবে। করবে তো, কিন্তু আপনাকে আমি কি বলে? আমি আর কিছু বললাম না, চুপচাপ সামনে হাঁটতে লাগলাম। রিয়াকে যখন রাতুলের সাথে দেখেছি, তখন যে আমার কি অবস্থা হয়েছিল বলে বোঝাতে পারবো না। তবে তখন আমার কি করার ছিল জানি না। রিয়া আমার সাথে বেইমানি করতে পারলেও রাতুল এটা করতে পারলো। ও তো আমার বেস্ট ফ্রেন্ড হয়। খুব কষ্ট লাগলো ওদের দেখে, কিন্তু আমার কষ্ট কাউকে দেখানোর মতো ছিল না। যেখানে দাঁড়িয়ে আছি সেখানে ব্রিজের নিচে শুধু পানি আর পানি। আমি সাঁতার জানি, কিন্তু আজকে আমার হাত পা নিজেই বেঁধে দিলাম। পিছন থেকে মেয়েটা হেঁটে আমার কাছে আসছে, এটা দেখা যাচ্ছে। একবার উপরে তাকিয়ে বললাম, সত্যি পৃথিবীতে গরিবদের কেউ দাম দেয় না, সবাই শুধু গরিবদের ব্যবহার করতে চায়। ভালো থাকুক প্রিয় মানুষগুলো। ব্রিজের ওপর থেকে সরাসরি নিচে লাফ দিলাম। জানি না আজকের পর থেকে আর কাউকে দেখতে পারবো কিনা। যতটা পানির নিচে যাচ্ছি ততই যেন রিয়ার চেহারা ভেসে উঠছে। জীবনে কতজনের জন্য কত কিছু করলাম, আর রিয়া আমার সাথে এটা করতে পারলো। চোখ বন্ধ হবার আগেই ওই যে যাকে এখানে এসে আপু বলেছিলাম, সেই মেয়েটাকে আমার কাছে সাঁতার কেটে আসতে দেখলাম। তবে ধীরে ধীরে আমার চোখ বন্ধ হয়ে গেল। আমি আর কিছু বলতে পারি না। যখন আমার জ্ঞান ফিরল তখন তাকিয়ে দেখি ওই মেয়েটাই আমার সামনে বসে আছে।
মেয়েটার পুরো শরীর ভেজা, তবে মেয়েটা যে আমাকে বাঁচিয়েছে এটা বুঝতে পারছি। আমার জ্ঞান ফিরতেই দেখি মেয়েটা আমার গালে ঠাস ঠাস করে দুটো চড় দিয়ে বলল, এই, তুমি কি বোকা নাকি? তোর মাথায় কি একটুও বুদ্ধি নেই? আমি মেয়েটার দিকে তাকিয়ে বললাম, আমাকে বাঁচিয়েছেন কেন? আমি তো মরতে এখানে এসেছিলাম, আপনি কেন আমাকে বাঁচিয়েছেন? মেয়েটা আমার হাত ধরে টেনে তুলে বলল, এখন এখান থেকে চলেন, অনেকেই আমাদের দিকে তাকিয়ে আছে। মেয়েটা আমাকে টেনে নিয়ে এখান থেকে কিছুটা দূরে একটা বাসার ভেতরে নিয়ে গেল। আমার হাতে একটা লুঙ্গি দিয়ে বলল, কাপড় চেঞ্জ করে এখানে বসেন, আমি ভেতর থেকে আসছি। আর ভয় পাওয়ার কিছু নেই, এটা আমার বাসা। এই কথা বলে মেয়েটা ভিতরে চলে গেল। আমি কাপড় চেঞ্জ করে লুঙ্গি পরে বসে আছি। কিছুক্ষণ পর মেয়েটাও কাপড় চেঞ্জ করে আমার সামনে বসে বলল, এই পাগলামোর কি কোনো দাম আছে? আজকে যদি আপনার জায়গায় অন্য কেউ থাকতো, তাহলে ওদের নিজ হাতে খুন করে ফেলতো, জানেন? আমি কান্না মিশ্রিত কণ্ঠে বললাম, কাকে খুন করবো বলে? যাকে আমার সবটা দিয়ে ভালোবেসেছি। আর ছেলেটা ছিল আমার বেস্ট ফ্রেন্ড রাতুল। নিজের মানুষগুলোকে এভাবে খুন করব? আমার কি রাগ হয় না বলেন? কিন্তু আমি থাক, আর বলতে হবে না। মাঝখানে তো ফাঁসিয়ে দিলেন আমাকে। আজকে যদি আমাকে আপু না বলতেন, তাহলে সত্যি সত্যি আপনাকে রেখে চলে আসতাম। আমি এবার দাঁড়িয়ে বললাম, আমি এখন বাসায় যাই আপু। মেয়েটা আমার হাত ধরে বলল, চুপচাপ বসেন তো এখানে। আচ্ছা, আত্মহত্যা করে কি আপনার কোনো লাভ আছে? ওই রিয়ার মতো বাজে একটা মেয়ের জন্য আত্মহত্যা করবেন? ও আপনাকে ধোঁকা দিয়েছে তো কি হয়েছে? আপনিও দেখিয়ে দিন। আমি মাথা নিচু করে বললাম, কি দেখাবো আবু বলেন? আমার কাছে কাউকে দেওয়ার মতো কিছু নেই। রিয়াকে পড়াতে গিয়ে শেষ পর্যন্ত নিজের যা জায়গা জমিন ছিল সব বিক্রি করছি। আর এই রিয়া, এই, আপনি বারবার কান্না করেন কেন? আমাকে আপনি বোন বলে ডেকেছেন, আমি আপনাকে এভাবে ছেড়ে দেব? আমি আছি এখন আপনার পাশে। আমি এখন কাউকে বিশ্বাস করি না। দরকার নেই আপু, কিছু লাগবে না আমার। এখন আর কারো চিন্তা করি না। এখান থেকে অনেক দূরে চলে যাব। মরে গেলে কি সবকিছু সমাধান হয়ে যাবে? সমাধান না হলেও তো ওর কথা আর মনে হবে না। শোন ভাই, আমি কি বলি, আমার বাবার অনেক টাকা, খরচ করার মতন কেউ নেই। তোমাকে যদি আমি কিছু করতে বলছি, তুমি করতে পারবে? লাশের মতো হয়ে গেছে আপু। আমাকে বললেও এখন আর কিচ্ছু হবে না। এই, আপনি বলছেন না কেন? ওর পেছনে যত টাকা খরচ করেছেন সব আমি দিব। আপনি আমার বাসায় থাকেন, আমি আপনাকে আমার ভাইয়ের মতো দেখব। দরকার পড়লে বিসিএস ক্যাডার মেয়ের সাথে আপনার বিয়ে দেব, তাও তেমন কিছু করবেন না। আপু, আজকে আমার বউ রিয়ার জায়গায় যদি আপনি আপনার স্বামীকে দেখতেন কোনো মেয়ের সাথে এভাবে আছে, তাও আবার সেই আপনার বেস্ট ফ্রেন্ড, তখন কি করতেন বলেন আপনি? মেয়েটা আমার পাশে বসে আমার মাথায় হাত দিয়ে বলল, ভাই, আমি তোর পরিস্থিতি বুঝতে পারছি, কিন্তু রিয়া যে এতটা খারাপ হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। আপু, আপনি খুব ভালো মেয়ে, আপনি আমাকে বাঁচিয়েছেন। তবে বেঁচে থাকার কোনো... আবার সে একই কথা কেন? আমি বলছি না, এই জীবনের অনেক দাম আছে। আপু, আমি চলে যাই। এখান থেকে গেলে পরে যদি আপনি অন্য কিছু করে ফেলেন? কি আর করব? হয়তো মৃত্যু হবে, এতে আর কি হবে? তবে আপনি আমাকে এখানে রাখতে পারবেন না। আমি তোমাকে এখানে আটকে রাখবো না, তবে কালকে রিয়ার অনুষ্ঠানের পরে যাবে, দেখ ও কি বলে। আজকে তো আমাকে মরতে দিলেন না, এখন মনে হচ্ছে আমাকে কষ্ট দিয়েই মারবেন। প্রতিশোধ নিতে ইচ্ছে করে না তোমার? প্রতিশোধ নিতে খুব ইচ্ছে করে আপু, কিন্তু সামর্থ্য নেই। আমার সাথে এখানে থাক, আমার ভাই হয়ে। দয়া দেখাচ্ছেন আপু, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন। ঠিক আছে, তোমাকে আমি আটকাবো না, তবে আজকে রাতটা থেকে কালকে রিয়ার অনুষ্ঠান থেকে পরে যেতে হবে। এর আগে কোথাও তুমি যেতে পারবে না। আর নিজেকে শক্ত করতে হবে। মনে রেখো, যারা আত্মহত্যা করে তারা হলো কাপুরুষ। আর আমি আশা করি আমার ভাই খুব ভালো, তবে আমি আপনি থেকে এখন তোমাকে তুমি বলতে পারি। আপনি আমার বড় বোনের মতো,
বলেন, সমস্যা নেই। তবে আমি আর এমন কিছু করব না, কিন্তু আমাকে বাসায় যেতে দিতে হবে। আমি তোমাকে আটকে রাখবো না। কায়িক অনুষ্ঠান শেষ করে যেতে হবে, কারণ আমি দেখতে চাই রিয়া তোমাকে নিয়ে কি বলে। আর কিছু হলে তো তোমার এই বোন আছেই, এত চিন্তা করো কেন? এখন টেবিলে বসো, আমি খাবার দিচ্ছি। আপু, আঙ্কেল আন্টি কোথায়? আমার মা বাবা নেই, কয়েকদিন আগে বাবা মারা গেছেন, আর এই বাসাটাই আমার জন্য বাবা রেখে গেছেন। সরি আপু, এসব মনে করিয়ে দেওয়ার জন্য। আরে না, সমস্যা নেই, অভ্যাস হয়ে গেছে। তুমি এখানে বসো, আমি খাবার গরম করে নিয়ে আসছি। আপু এক প্রকার জোর করেই আমাকে বাসার ভেতরে আটকে রাখলো। তবে মেয়েটা খুব ভালো। রাতে শ্বশুর আব্বা কল দিয়েছিল, আমি বলেছি বন্ধুর বাসায় আছি, সকালে যেন আমাকে রাস্তা থেকে নিয়ে যায়। আপু রাতে আমাকে রুমের ভেতরে আটকে রেখে কোথায় যেন চলে গেল। তবে মেয়েটা প্রচণ্ড ভয়ে আছে, আমি যদি কিছু করে ফেলি। পৃথিবীতে যে এখনো এমন কোনো ভালো মেয়ে আছে, এই আপুকে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। আপু চলে যাওয়ার পর রিয়ার বিষয়টা নিয়ে চিন্তা করতে আমার খুব খারাপ লাগতে লাগলো। তবে রাতুল প্রতিদিন শহরে আসতো রিয়ার জন্য, অথচ আমাকেও কিছু বলে নেই। বলবে কেন আমার বউয়ের সাথে? ছি ছি ছি, এসব ভাবতে আমার ঘৃণা হচ্ছে। এসব চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে গেলাম বলতেও পারি না। সকালে ঘুম থেকে উঠে দেখি সে মেয়েটাই আমার সামনে বসে আছে। মেয়েটাকে বিছানায় বসে থাকতে দেখে আমি বিছানার উপর বসে মেয়েটার দিকে তাকিয়ে বললাম, আরে আপু, এখানে বসে আছেন যে? আমাকে ডাক দিতেন তাহলেই হতো। মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল, তুমি ঘুমাচ্ছিলে এজন্য আর ডাক দেই নাই। শুনো, এখন আমি কি বলি, আমাকে এখন যেতে হবে। রিয়া ফোন করেছিল যাওয়ার জন্য। ঠিক আছে, যান আপু আপনি। মেয়েটা আমার হাতে একটা পিস্তল দিয়ে বলল, একটা লাইসেন্স করানো আছে, যখন বেশি কষ্ট হবে রিয়াকে দেখে তখন সাথে সাথে বসিয়ে দেবে। আর তোমাকে জেল থেকে ছাড়িয়ে আনার দায়িত্ব আমার। রিয়া আমার বান্ধবী হতে পারে, কিন্তু যে নিজের স্বামীর সাথে বেইমানি করতে পারে সে 2 দিন পর আমার সাথে বেইমানি করবে না, এর গ্যারেন্টি কি? আচ্ছা, আমি এখন গেলাম। টেবিলে খাবার রাখা আছে, তবে যখন বের হবে দরজায় তালা লাগিয়ে দিয়ে, ঠিক আছে? আর নিজেকে কোনো ক্ষতি করার চেষ্টা করবে না, ঠিক আছে? গেলাম আমি। আপু আপনার নামটা? মেয়েটা আমার দিকে ফিরে আমার মাথায় হাত দিয়ে বলল, অন্য কোনো একদিন বলবো আমার নাম, যদি আবার দেখা হয়। গুড বাই। এই কথা বলেই মেয়েটা চলে গেল। তবে যাই হোক না কেন, মেয়েটা কিন্তু অনেক ভালো। এই মেয়েটা আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। এত সকাল সকাল বের হয়ে লাভ নেই, কিছুক্ষণ শুয়ে থাকি, পরে যাব। তবে আমার কাছে একটা জিনিস খটকা লাগলো, যেটা হলো রিয়া আমার সাথে এমন করলো কেন? নাকি রাতুলের আগে থেকেই রিয়ার সাথে সম্পর্ক ছিল? মানুষ বলে মানুষ মাত্রই নাকি ভুল, কিন্তু সবকিছুই মানা যায়। নিজের আপন মানুষগুলো যদি বেইমানি করে তাহলে এটা মানা যায় না। যাই হোক, এখনো শুয়ে থাকা যাবে না, অনেকটাই বেলা হয়ে গেল। আমি উঠে ফ্রেশ হয়ে টেবিলে চলে গেলাম। আবু দেখে আমার জন্য খাবার তৈরি করে রেখেছে। যেই মেয়েটাকে চিনি না জানি না, সেই মেয়েটাই আমাকে বিশ্বাস করে এখানে রেখে গেল। আসলে সত্যি পৃথিবীতে ভালো মানুষ তাহলে এখনো আছে। খাবারের মাঝে শ্বশুরাব্বা কল দিয়ে জানতে চাইলো আমি এখন কোথায় আছি। আমি শুধু বললাম যে আমি শহরের রাস্তার সামনে দাঁড়িয়ে থাকব, আমাকে যেন সেখান থেকে নিয়ে যায়। খাবার শেষ করে তৈরি হয়ে গেলাম। পিস্তলটা আপুর বিছানার নিচে রেখে দিলাম। এই জিনিসটা চালানোর মতো মন মানসিকতা আমার নেই। আর যাই কিছু করি না কেন, কাউকে মারতে পারবো না, এই সাহস আমার নেই। বাসা থেকে বের হয়ে বাসায় তালা লাগিয়ে দিলাম। হয়তো আপুর কাছে বাসার চাবি আছে। শ্বশুর আব্বাকে বলে জায়গায় গিয়ে দাঁড়ালাম। ওনাকে বলেছিলাম আমাকে যেন এখান থেকে নিয়ে যায়। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, কিন্তু ওনার কোনো খবর নেই। এই জন্য একটা দোকানের সামনে গিয়ে বসলাম। আর দেখতে দেখতে উনি চলে আসলেন। আমাকে দেখে বাবা ডাক দিয়ে বলল, জামাই বাবা, চলে আসো। আমি গিয়ে শ্বশুর আব্বার পাশে বসলাম।
বাবার পাশে বসার পর বাবা আমাকে প্রশ্ন করলো, শহরের তোমার বন্ধুকে? এটাই তো বুঝলাম না। আছে একজন খুব কাছের বন্ধু, আপনি বুঝবেন না। আমার কথা শুনে শ্বশুর আব্বা চুপ হয়ে গেল। তবে শাশুড়ি আম্মা আমার দিকে কেমন একটা নজরে তাকিয়ে আছে। মনে হচ্ছে উনি আমাকে কিছু বলতে চায়, কিন্তু বলতে পারছেন না। তবে উনি যে আমাকে কি বলবেন আমি কিছুটা আন্দাজ করতে পেরেছি। আমরা আমাদের গন্তব্যের জায়গায় এসে নেমে গেলাম। শ্বশুর আর শাশুড়ির পিছনে পিছনে আমিও বাসার ভিতরে ঢুকলাম। আর এটা সেই বাসা যেখানে রিয়াকে আর রাতুলকে অন্তরঙ্গ অবস্থায় একসাথে দেখেছিলাম। ভেতরে যেতেই রিয়া ওর বাবাকে দেখে জড়িয়ে ধরল। এতদিন পর ওর মা বাবাকে দেখে কি যে কান্না। সবশেষে রিয়া আমার সামনে দাঁড়ালো। তবে রিয়া আমাকে জড়িয়ে ধরেনি, আমার সাথে হাত মিলিয়ে বলল। কেমন আছেন আপনি? আমি হাত ছাড়িয়ে বললাম, আলহামদুলিল্লাহ। তুমি যেমন ভালো রেখেছো আমাকে। আচ্ছা, আমি এখন গেলাম, আমার অনেক কাজ আছে, তুমি থাকো এখানে। এই কথা বলে রিয়া চলে গেল। আমি শুধু একটা মুচকি হাসি দিয়ে বললাম, মানুষ স্বার্থের জন্য কত কিছু যে করতে পারে, এটা হিসাবের বাইরে। দেখতে দেখতে অনুষ্ঠান শুরু হয়ে গেল। রিয়া মাইকের সামনে গিয়ে বলতে শুরু করলো, সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আমি বলতেই আপনারা সবাই আমার জন্য এসেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আপনারা জানেন কি, আমি গরিব ঘরের মেয়ে। আমার বাবা দিন আনে দিন খাই। এর মানে হলো 3 দিনে যেটুকু ইনকাম করে সেটা দিয়েই আমাদের পরিবার একদিন চলে। আর সেখানে বাবা আমাকে ডাক্তারি পড়াশুনো কিভাবে করাবেন। কিন্তু আমার বাবা হাল ছাড়েনি। আমারও স্বপ্ন ছিল ডাক্তার হওয়া, কিন্তু ওই কথাই বলে না, ভাগ্যে থাকলে কেউ ফেরাতে পারে না। আমার এই সব কিছুর পেছনে আমার স্বামীর হাত আছে। উনি জানেন আমার মেধা আছে, কিন্তু আমাদের টাকা নেই। এর জন্য তিনি আমাকে বিয়ে করে নিজে পড়িয়েছেন। সারাদিন উনি কাজ করে আমাকে পড়িয়েছেন। উনি না থাকলে আমি এতদূর পর্যন্ত আসতে পারতাম না। আমি আজকে এই শহরের সবচেয়ে বড় ডাক্তার, কিন্তু আমার সবটা আমার স্বামীর দাম। অনেক অনেক ভালোবাসি আমি আমার স্বামীকে। আমি রিয়ার কথা শুনে বললাম, এখন আর আমার কথা বললে কি হবে? আমি কি তোমায় আবার ফিরিয়ে নিয়ে যাব কখনোই? খুব ভালোবেসেছিলাম, কিন্তু তুমি বুঝলে না রিয়া। রিয়া এবার একটু জোর গলায় বলল, আমার স্বামী আর কেউ না, তিনি হলেন মিস্টার রাতুল চৌধুরী, যিনি আমার জন্য নিজেকে কুরবান করতেও এতটুকু দ্বিধা করবেন না। অনেক অনেক ভালোবাসি ওনাকে। এই কথাটা বলতে রাতুল ওপরে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো। রিয়ার বলা কথাগুলো শুনে আমার যতটা না খারাপ লেগেছে তার চেয়ে বেশি খারাপ লাগছে এই কথাগুলো শুনে। সবকিছু করলাম আমি, আর নাম হলো রাতুলের। চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। আমার কতটা যে কষ্ট হচ্ছে বলার বাইরে। চোখের জল কোনোভাবে আটকে রাখতে পারছি না। রাতুল রিয়ার পাশে গিয়ে রিয়ার হাত ধরে বলতে শুরু করলো, আমি জানতাম আমার বউ একদিন প্রতিষ্ঠিত হবে। ওই সুমন বলে না, পরিশ্রমী কখনো বেইমানি করে না। আমি আমার বউয়ের জন্য সব কিছুই করতে পারি। এই জন্য তো খুব করে ওকে পড়াশোনা করিয়ে এতদূর পর্যন্ত নিয়ে আসছি। আমার এখানে কিছু বলার নেই, তবে এটাই বলতে চাই, আমি ওকে খুব ভালোবাসি। আই লাভ ইউ আমার প্রিয় বউ। রিয়া রাতুলকে জড়িয়ে ধরে বলল। আমিও তোমাকে অনেক ভালোবাসি। আমি রাতুলের কথা শুনছিলাম আর এক হাত দিয়ে চোখের পানি মুছছিলাম। নিজের কাছে খুব খারাপ লাগছে, তবে কাউকে বলে বোঝাতে পারছি না। রিয়ার বাবাও রিয়ার সাথে তাল মিলিয়ে একই কথা বলল। তবে এইটুকু বুঝতে পারলাম সবাই মিলে বেইমানি করে আমার সাথে এইরকম করেছে। সবকিছু শেষে রিয়া মাইকের সামনে গিয়ে বলল, আমার সব কিছুর পেছনে আমার পরিবারের অবদান অনেক, তবে আমার সব কিছুর পেছনে আরেকজনের একটু হাত আছে। সে হলো আমাদের বাড়ির চাকর, যে আমাকে সবসময় বলতো, আপু আপনি অনেক বড় ডাক্তার হবেন, আর আমি ফ্রিতে সেবা নেব। আর মাঝে মাঝে ওই চাকর ছেলেটা আমাকে 10-20 টাকা দিয়ে সাহায্য করত। গরিব ছেলে তো, এর থেকে বেশি কিছু দিতে পারতো না। আর সেই চাকর ছেলেটা হলো লাদেন। কিরে লাদেন, এইখানে আয়। রিয়ার এই কথাটা শুনে আমার কলিজাটা ফেটে যাচ্ছিল। মনের কষ্ট মনের ভেতরে চেপে রাখলাম।
যতই সামনে যাচ্ছি ততই যেন কষ্ট হচ্ছে। এক পা সামনে গেলেই আরেক পা যেতে চায় না। রিয়ার সামনে গিয়ে একবার রাতুলের দিকে তাকালাম। রাতুল আমাকে দেখে একটা মুচকি হাসি দিয়ে বলল, মাফ করে দিস বন্ধু। আর তোর মতন বন্ধুকে শুধু ব্যবহার করাই যায়, কিন্তু খাঁটি বন্ধু বানানো যায় না। আমি এবার মাইকের সামনে গেলাম। কিছু বলার আগে চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। নিজেকে যেন কোনোভাবেই মানাতে পারছি না। সবাই আমার দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে আছে। আমি এবার বলা শুরু করলাম, জীবন থেকে সবকিছু হারিয়ে যা, তবু কখনো তুমি হারিয়ে যাও না। এই কথার মানে কি জানেন? আমি আমার বউকে কখনোই ছাড়তে চাই নাই। আমারও একটা বউ ছিল রিয়ার মতো। ওকে আমি সবকিছু দিয়ে পড়িয়েছিলাম, কিন্তু ও বেইমানি করলো। আজকে রিয়া ম্যাডাম বলল আমার মতো চাকর ছেলে 10-20 টাকা ছাড়া আর কি দিতে পারে। তিনি ঠিক কথাই তো বললেন। যখন একটা মানুষ সারাদিন মাঠে কাজ করে, বিকালে টিউশনি পড়ায় আর সারা রাত দারোয়ানি করে, তার কাছে কি দুনিয়া বলতে কিছু আছে? আমি আমার বউয়ের জন্য সবকিছু দিয়েছি। এই হাতগুলো কোনো সাধারণ হাত না, এর একজন চাকরের হাত। আমি যদি কাউকে কিছু দিয়ে সাহায্য করে থাকি তাহলে সেটা উপরওয়ালা দেখবে। আমার সাথে যে বেইমানি করেছে সে বেশি দিন ভালো থাকতে পারবে না। এগুলো বলছি কারণ কি জানেন? রিয়া ম্যাডামের মতোই আমার একটা বউ ছিল। জন্মের পর থেকে বাবা মা নেই। বড় একটা ভাই ছিল, সে আমাকে অপমান করে বিদায় দিয়ে দিয়েছে। যাকে আশা করে বিয়ে করেছিলাম সে অন্য কারোর হাত ধরে চলে গেছে। অন্য কারোর বলা যাবে না, কারণ সে আমার বেস্ট ফ্রেন্ড। নিজের মানুষগুলো আমাকে ধোঁকা দিয়েছে। এই শহরে যখন কাউকে সারপ্রাইজ দিতে এসেছিলাম, তখন তাকে দেখি আমার বেস্ট ফ্রেন্ডকে নিয়ে একই বিছানায় শুয়ে আছে। তাদের কাছে আমার কোনো অভিযোগ নেই, তবে দোয়া করি তারা যেন ভালো থাকে। জানেন কি, যখন আমি ওদের আমার চোখের সামনে দেখেছি, তখন আমি ওদের মেরে ফেলতে চেয়েছিলাম, কিন্তু যাকে এতটা ভালোবাসি তাকে মারবো কিভাবে? আমার বিশ্বাস ছিল আমার বউ আমার সাথে বেইমানি করতে পারে, কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড পারে না। তবে ও আমার দুর্বলতা জেনে আমাকে কলেজায় আঘাত করেছে। কারো ওপর আমার কোনো অভিযোগ নেই, তবে আমার ম্যাডাম এখন ডাক্তার হয়েছেন। আমি ফ্রিতে চিকিৎসা করতে পারবো। এর থেকে আর বড় কি হতে পারে? আজকে আমি অনেক অনেক খুশি। চোখের পানি মুছে পেছনে গিয়ে বসলাম। আজকে নিজেকে মানাতে পারছি না। বুক ফেটে কান্না আসছে। কারে কি বলবো? হঠাৎ কোথা থেকে শাশুড়ি আম্মা এসে আমার পাশে বসলে। ওনাকে দেখে আমি নিচ থেকে শক্ত জাতীয় কিছু একটা হাতে নিয়ে বললাম, এটা আমার পেটের ভেতরে ঢুকিয়ে দিন আম্মা। বাবা, আমাকে মাফ। আমার বাবা মা কেউ নেই। আপনাদের বাবা মা বলতাম। যাকে আম্মা বলে ডাকি সে কি আমাকে একটু এসব বলতেও পারল না? আমি গরিব, আমি অসহায়, আমি বোকা, এজন্য আমাকে ব্যবহার করেছেন। সারাদিন গাধার মতো কাজ করেছি, কারো কাছে কোনো অভিযোগ দেই নাই। আজকে আমার বাবা মা আমার সাথে কেমন করলো? বউয়ের কথা বাদ দিলাম, বাবার কথা বাদ দিলাম, বেস্ট ফ্রেন্ডদের কথাও বাদ দিলাম। আমার মা আমাকে বলতে পারতো না, আমার তো এই দুনিয়ায় কেউ নেই, আমাকে সবাই শুধু ব্যবহার করতে জানে। মা বাবা পেয়েও হারিয়ে গেলাম। আমার নিজের বাবা মা হলে বেইমানি করতো না। আজকে কাছের মানুষগুলো বুঝিয়ে দিল কষ্ট কি জিনিস। বাবা, আমি আসলে এমন কিছুই করতে চাইনি। আমি তোমাকে সব কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু আম্মা, আমি কি বলি? সবাই তো চলে গেছে, আপনিও এখান থেকে চলে যান। আম্মা, আমি ওর সাথে কিছু কথা বলবো। রিয়ার কথা শুনে ওর মা একটু দূরে চলে গেল। আমি চোখের পানি মুছে বললাম, ম্যাডাম কিছু বলবেন কি? রিয়া আমার সামনে একটা কাগজ দেখিয়ে বলল, এটা ডিভোর্স লেটার। মনে আছে অনেকদিন আগে আমি তোকে ডেকেছিলাম দেখা করার জন্য? তখন তুই একটা সাইন করেছিলি। তখনই আমাদের ডিভোর্স হয়ে গেছে। আমাকে এতদিন ব্যবহার করেছিলেন কেন? তুই বোকা একটা ছেলে। তোরে ব্যবহার করা ছাড়া আমার কোনো উপায় ছিল না। আমার তখন শুধু টাকার দরকার ছিল, আর তুই আমায় কতটুকু সঙ্গ দিয়েছিলি। রাতুল সবসময় আমার সাথে ছিল।
আমাকেও কখনো একাকিত্ব হতে দেয়নি। তোর থেকে রাতুলকে আমার বেস্ট মনে হয়েছে। রাতুল না, আজকে আমি ছিলাম বলেই এত দূর পর্যন্ত আসতে পেরেছেন, নইলে তবে আমি তোমাকে এতটা ভালোবাসতাম আর তুমি। তোর মতো গরিবের মুখে ভালোবাসা মানায় না। ফুটপাত থেকে কোনো মেয়েকে দেখে বিয়ে কর যা। মানুষ মাত্রই পরিবর্তনশীল, আর আমার সাথে বেইমানির ফল আমি একদিন দেখিয়ে দেব। তুই আমাকে কি দেখবি? তোর আজ থেকে কোথাও জায়গা হয় কিনা আগে দেখ। মানুষকে বেশি আপন মনে করতে নেই, নইলে এভাবেই পেছন থেকে ছুরি মারে। তোর যোগ্যতা আছে আমার পাশে দাঁড়ানোর মতো? চাকর কোথাকার। জিয়াকে আর কিছু বললাম না। এবার আমি রাতুলের কাছে গেলাম। রাতুলের দিকে তাকিয়ে বললাম, তুই কি সত্যি আমার বন্ধু ছিলি? রাতুল মাথা নিচু করে চুপ করে আছে, শুধু বলল, ছোট থেকেই তুই আমার বন্ধু, কিন্তু রিয়াকে আমার খুব পছন্দ হয়েছিল। আমি জানতাম তুই ওকে ছুঁয়ে দেখিস নাই, এর জন্য ওরে পটাই। আর আজকে সুখে থাকিস, দোয়া করি। আমার কেউ নেই, যেই একটা বন্ধু ছিল সে আজ থেকে মৃত হয়ে গেছে। তবে আমার বিশ্বাস ছিল সবাই আমার সাথে বেইমানি করলেও আমার বন্ধু বেইমানি করবে না, কিন্তু সে দেখিয়ে দিল বেইমানি কি হতে পারে। এবার আমি শ্বশুর আব্বার সামনে হেঁটে গেলাম। শাশুড়ি আম্মাও সাথে দাঁড়িয়ে আছেন। বাবার দিকে তাকিয়ে বললাম, বাবার মায়ের তুলনা হয় না। আপনাদের অপমান করার মতো আমার যোগ্যতা নেই। রিয়াকে বিয়ে করার পর আমি আপনাদের বাবা মা বলি। আমার এই পৃথিবীতে কেউ নেই তো আপনাদের ছাড়া। বাবা, আমার বিছানার নিচে একটা পাঞ্জাবি আর একটা পায়জামা রাখা আছে। ভাবছিলাম সামনের ঈদে এগুলো আপনাদের দেব। এই দেখেন, আমার শার্টটাও ছিঁড়ে গিয়েছে। ছিঁড়বে না কেন বাবা? 1 বছর ধরে এটাই পরি। টাকা নেই তো বাবা আমার কাছে, সব রিয়াকে দিয়েছি। আর আম্মা, আপনি আমার মায়ের সমান। মায়ের সমান কি? আপনি তো আমার মাই। কিছু দিতে পারিনি আপনাকে, মাফ করে দেবেন। এই নেন 5 টাকার একটা নোট। এটাই ছিল আমার কাছে শেষ সম্বল। খুব ভালোবাসি তো আপনাদের। চলেই তো যাব, তবে রিয়ার জন্য কিছু একটা বানিয়েছিলাম। রিয়ার সামনে গিয়ে একটা আংটি বের করে রিয়ার হাতে দিয়ে বললাম, এটা বানানোর মতো যোগ্যতা আমার ছিল না। শরীর থেকে 2 ভাগ রক্ত বিক্রি করে এটা বানিয়েছিলাম। বিয়ের পর থেকে তোমাকে কিছু দিতে পারিনি। আমি বোকা একটা ছেলে, এজন্য এত কিছু চিন্তা করি না। যদি আমার বউকে পড়াশোনার জন্য আমার একটা কিডনি বিক্রি করতে হতো, আমি সেটাও করতাম। বোকা মানুষ তো, এত কিছু বুঝি না, শুধু মানুষের ভালোবাসা বুঝি। ওই যে দেখেন আমার বন্ধু, যে আপনাকে বিয়ে করেছে। আমার যখন থাকার মতো কেউ ছিল না, তখন ওর বোন কিন্তু আমাকে টাকা দিয়ে সাহায্য করেছে। ওজন্য ওর প্রতি আমার কোনো অভিযোগ নেই। সবাই খুব সুখে থাকবেন। লাভ ইউ আপনাকে। হঠাৎ করে মনে হলো পিছন থেকে কেউ আমাকে ছুরি দিয়ে আঘাত করেছে। পিছনে তাকিয়ে দেখি রাতুল সবটা ছুরি আমার পেছন থেকে পেটের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আমি পেছনে ফিরে কান্না করে বললাম, এমনটা না করলেও পারতি রে। তুই আমাকে সামনে থেকে আঘাত করলেও আমি তোর কিছু বলতাম না। তুই আমার বেস্ট ফ্রেন্ড ছিলি, পেছন থেকে কেন আঘাত করলি? রিয়া হাসি দিয়ে বলল, তুই বেঁচে থাকলে সবাই জানবে আমি তোর বউ ছিলাম। একদিন না একদিন তুই বলবি, এজন্য তোকে মরতে হবে। হায় রে, দুনিয়ার মানুষ এত বেঈমান হতে পারে? আমাকে মারবেন বলবেন না, এক জায়গায় বসলাম, তারপর গুলি করে মারতাম। এখানে সবাই তো নিজেরাই। বিশেষ করে আমি কাউকে কিছু বলতাম না। হঠাৎ করে শাশুড়ি আম্মা রিয়ার দিকে পিস্তল তাক করে বলল, এই ছেলেকে যদি এখন কেউ কিছু করে, আমি আমার মেয়েকে সরাসরি গুলি করে দেব। ওকে এখান থেকে যেতে দাও বলছি। আমি আম্মার দিকে তাকিয়ে বললাম, কেন আম্মা এমন করলেন? বাবা, হেরে গেলাম আমি, তোমার কাছে হেরে গেলাম। একজন মা তার ছেলের সাথে কিভাবে বেইমানি করতে পারে?
আমার মেয়ে আজকে ডাক্তার হয়েছে, সেটা তোমার জন্য। তোমার সাথে আমি বেইমানি করতে পারবো না। এখান থেকে চলে যাও আর নিজেকে বাঁচাও। আম্মা, তোমাকে যেতে বলেছি না? আর বাহির থেকে গেটটা বন্ধ করে দিও। রিয়া রেগে বলল। আম্মু, তুমি এটা করতে পারলে? শাশুড়ি মা বলল। ওর সাথে অনেক কিছু হয়েছে, তাই বলে ওকে এভাবে মরতে দিতে পারি না। ও আমাদের মাঝে আর আসবে না, চিন্তা করিস না। আমি ওরে চিনি। যাও বাবা। আমি পেছন থেকে ছুরিটা বের করে কোনো মতে বাসা থেকে বের হয়ে বাইরের গেটটা লাগিয়ে দিলাম। কিছুটা সামনে গিয়ে আপনা আপনি পড়ে গেলাম। চোখগুলো বন্ধ হয়ে গেল। জানি না এখন বাঁচতে পারবো কিনা। আর শুনেছি শহরের কেউ কাউকে সাহায্য করে না। চোখগুলো একেবারে বন্ধ হয়ে গেল। আর বাঁচতে পারবো না আমি। তবে যখন আমার জ্ঞান ফিরল, তখন আমি নিজেকে অপারেশন থিয়েটারে আবিষ্কার করলাম। আমার জ্ঞান ফিরতে দেখে একজন ডাক্তার বের হয়ে কাকে যেন বলল। ম্যাডাম, রোগীর জ্ঞান ফিরেছে। আমি মনে মনে চিন্তা করতে লাগলাম, আমাকে আবার কে এখানে নিয়ে আসছে। বারবার মৃত্যুর হাত থেকে বেঁচে আসছি, যেখানে আমি মরতে চাই, কিন্তু আমি বুঝতে পারলাম না আমাকে কে বাঁচিয়েছে। কিন্তু কিছুক্ষণ পর যাকে আমি ভেতরে আসতে দেখলাম, তাকে দেখে তো আমার মাথা পুরোই খারাপ হয়ে গেল। তিনি তাহলে কি আমাকে বাঁচিয়েছেন? মিতু ম্যাডাম দূর থেকে তাকিয়ে আমার দিকে একটা হাসি দিল। সত্যি এতদিন পর মিতু ম্যাডামকে দেখে একটু ভালো লাগছে। তবে তিনি অনেকটাই পরিবর্তন হয়ে গেছেন। আগের থেকে একটু মোটা ও সুন্দর হয়েছে। কিন্তু আবার রিয়ার কথা মনে পড়ে আমার মনটা খারাপ হয়ে গেল। একটা মানুষ যদি বেইমানি করে তাহলে সেটা মানা যায়, কিন্তু যদি পুরো একটা পরিবার সবাই মিলে যুক্তি করে আমার সাথে বেইমানি করে, তাহলে এটা মানা যায় না। মিতু ম্যাডাম আমার পাশে দাঁড়িয়ে বলল, কি খবর মিস্টার লাদেন? এতদিন পর তোমাকে দেখলাম, তাও আবার এই অবস্থায়। তোমাকে কে বা কারা মারতে চেয়েছিল? তার আগে বলেন আপনার হাতে এটা কি ম্যাডাম? এইটা তো ফল কাটার একটা চাকু। এবার আমি মুচকি একটা হাসি দিয়ে বললাম, বাঁচার মতো ইচ্ছে আমার এখন আর নেই। যদি মরতে পারি তাহলে আরো বেশি ভালো হয় ম্যাডাম। মিতু ম্যাডামের হাত ধরে সরাসরি চাকুটা আমার পেটের ভেতরে দিলাম। মিতু ম্যাডাম চিৎকার দিয়ে বলল, লাদেন, তুমি এটা কি করলে? অনেকবার মরতে চেয়েছি কিন্তু মরতে পারি নাই ম্যাডাম, কিন্তু এইবার কনফার্ম মারা যাব। বাঁচার মতো কেউ নেই আমার ম্যাডাম, যে আমি বাঁচব। আর আপনি একজন এমপি, আপনি কেন আমার পেছনে সময় ব্যয় করছেন? চলে যান এখান থেকে ম্যাডাম। মৃদু ম্যাডাম তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে গেল। হয়তো এখন তিনি ডাক্তারকে ডাকবেন। ধীরে ধীরে আমার চোখ বন্ধ হয়ে গেল। তবে এবার আমি মারা যাব। বেঁচে যাওয়ার মতো কোনো চান্স নেই। এই জন্য আমি অনেক অনেক খুশি। বেঁচে থেকে কষ্ট সহ্য করার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। চোখগুলো আর খুলে রাখতে পারছি না। চোখ বন্ধ হবার আগে একটা হাসি দিয়ে বললাম, বেঁচে থাকুক রিয়ার মতো বেঈমান কিছু মেয়ে, আর আমাদের মতো কিছু অসহায় ছেলের বুকে আগুন জ্বলুক। এই পর্যন্ত বলেই একটা মুচকি হাসি দিয়ে চোখ বন্ধ করে দিলাম। আর কিছু বলতে পারি নাই। যখন আবার আমার চোখ খোলার মতো শক্তি এলো, তখন তাকিয়ে দেখি আমার পাশে একজন নার্স বসে আছেন, আর আমি কোনো একটা বাসার ভিতরে আছি। তবে যেখানে আছি না, সেখানে আমার হাত পা বেঁধে রাখা হয়েছে। বুঝলাম না এখন আবার আমি বেঁচে গেলাম কিভাবে। আমি নার্সের দিকে তাকিয়ে হালকা রাগ দেখিয়ে বললাম, আমি এখন কোথায়? নার্স আমার দিকে তাকিয়ে বলল, আপনার তো ভাগ্য ভালো যে আপনাকে এমপি বাঁচিয়েছেন। যদি আমাদের মৃত্যু ম্যাডাম না থাকতো তাহলে আপনি বারবার মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরতে পারতেন না। এখন চুপচাপ শুয়ে থাকেন, ফোনে এসে আপনার সাথে কথা বলবেন। আমার হাত পা বেঁধে রাখা হয়েছে কেন? এটা আমি কি বলবো? মৃত্যু ম্যাডাম আসলে জিজ্ঞাসা করবেন। আর আমি এখন গেলাম, রাতে আবার এসে আপনাকে দেখে যাব। কিন্তু যাওয়ার আগে আমার হাত পায়ের। সরি স্যার, আমি এটা করতে পারবো না। মৃত্যু ম্যাডাম নিষেধ করেছেন।
এই কথা বলেই নার্স মেয়েটা চলে গেল। ধুর বাবা, এই আবার কোন বিপদে পড়লাম। এখন খুব রাগ হচ্ছে আমার মিতু ম্যাডামের ওপর। এতদিন উনি চোখের আড়ালে ছিল, কিন্তু হঠাৎ করে আবার কেন এলো? আমি মারা গেলে খুব ভালো হতো, কেন উনি আমাকে বাঁচিয়েছেন? হঠাৎ দেখি একটা ছেলেকে রুম পরিষ্কার করতে। ছেলেটাকে ডাক দিলাম, এই ছেলে, এখানে আসো তো। ছেলেটা আমার বিছানার পাশে দাঁড়িয়ে বলল, হ্যাঁ স্যার বলেন। এটা কার বাসা বলতে পারো? বলতে পারবো না কেন, এটা তো মিটু ম্যাডামের বাসা। কেন, আপনি কি তাকে চিনেন না? তিনি তো এখানকার। থাক, আর তোমাকে কিছু বলতে হবে না, আমি ওনাকে চিনি। এক কাজ করো, আমার হাত পায়ের বাঁধনগুলো একটু খুলে দিতে পারবে? স্যার আপনি কি চান আমাকে চাকরি থেকে বরখাস্ত করতে? যদি এমন করি তাহলে মিটু ম্যাডাম আমাকে সাথে সাথে বের করে দিবে। কি চাকরি করো তুমি এখানে? জি স্যার, আমি এখানকার চাকর। ছেলেটার মুখ থেকে চাকর শব্দটা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল। যে রিয়াকে পড়ানোর জন্য আমি সব কিছু করেছি, আর সেই রিয়া আমাকে চাকর বলে। হায় রে দুনিয়ার মানুষ। এবার আমি ছেলেটাকে বললাম, মিতু ম্যাডাম এখন কোথায় আছেন? উনি তো কোনো এক জায়গায় যাবে বলেছিল, তবে আমি সঠিক বলতে পারি না। বাইরে গাড়ির শব্দ শোনা যাচ্ছে, মনে হয় তিনি এসে গেছেন। এই কথা বলে চাকর ছেলেটা চলে গেল। আহ, শরীরে নেই শক্তি, এখন আর উঠতে পারছে না। আবার আমার হাত পা বেঁধে রাখা হয়েছে। আমি কি চোর নাকি যে এখানে চুরি করতে এসেছি? কি যে এক বিপদে পড়লাম এখানে এসে। একা একাই এসব চিন্তা করছি। হঠাৎ করে মিতু ম্যাডামকে রুমের ভিতরে ঢুকতে দেখলাম। মিতু ম্যাডাম এসে চেয়ার টেনে আমার পাশে বসলো। এই ছেলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আজকে আমাকে তুমি যে ভয় দেখিয়েছিলে, আমার তো কলিজে পানি ছিল না। ডাক্তাররা পুরো হাঁফিয়ে গেছিল তোমাকে বাঁচাতে গিয়ে। মরতে পারলে অনেক ভালো হতো ম্যাডাম। আপনি আমাকে কেন বাঁচাতে গেছেন? তোমাকে কেন বাঁচাতে গেলাম মানে? তুমি আমাদের গ্রামের ছেলে, আর তোমাকে আমি চিনি। তোমার কারণে যে আমার কত বড় উপকার হয়েছে এটা আমি জানি। আবার তুমি বলছো তোমাকে বাঁচাবো না? আমি একটা সাধারণ ছেলে, আমার মতো ছেলের বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। মিতু ম্যাডাম একবার রাগ দেখিয়ে বলল, কখন থেকে শুধু বলছো মারা যেতে চাই? মারা যাওয়া কি এতই সহজ? যদি আত্মহত্যা করার এতই ইচ্ছে থাকে তাহলে ট্রেনের নিচে পড়তে পারো না? যত সব ভেজাল আমার কাছে। সরি ম্যাডাম আপনাকে বিরক্ত করার জন্য। আপনার মূল্যবান অনেক সময় আমি নষ্ট করছি। আমাকে ছেড়ে দেন। এই পৃথিবীতে আপন বলতে আমার কেউ নেই ম্যাডাম। এখন আমার জায়গা ফুটপাতে হবে, নইলে কবরে। মিতু ম্যাডাম আমার কথা শুনে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, কি হয়েছে বলো তো আমাকে, যার কারণে তুমি মরতে চেয়েছো? বাদ দেন না ম্যাডাম এসব শুনে। আর আপনি কি করবেন? এই, তোমাকে বলতে বলছি না, এত কথা বলো কেন? যেটা করতে বলছি সেটা করো। এখন কি হয়েছে তাই বলো। আমার হাত পায়ের বাঁধনগুলো খুলে দেন। এটা মোটেও করা যাবে না। আগে বলো কি হয়েছে শুনি, পরে খুলে দেব। মিতু ম্যাডামকে এক এক করে সব কিছু বলতে লাগলাম। সব কিছু বলতে বলতেই অনেকটাই সময় চলে গেল। তবে সবটাই মিতু ম্যাডাম ধৈর্য ধরে শুনল। সব শুনে মিতু ম্যাডাম চুপচাপ বসে আছে, তবে ওনার চোখে হালকা পানি এসে গেছে, আমি দেখতে পাচ্ছি। তবে উনি আমাকে বোঝালেন উনি কান্না করেননি। উনি আড়ালে চোখের পানি মুছে আমার হাত পায়ের বাঁধনগুলো খুলে দিয়ে বলল, এই জন্য বারবার মরতে চাও? আমি চোখের পানি মুছে বললাম, এছাড়া আমার আর কি করার আছে ম্যাডাম? কার আশায় বেঁচে থাকবো? এখানে আমার বাসায় থাকো। আমি অনেককে চাকরি দিয়েছি গ্রাম থেকে এনে। তুমি আমার বাসায় কোনো একটা চাকরি করবে। ম্যাডাম আমার জায়গা এখন ফুটপাতে, এখানে আমার জায়গা না ম্যাডাম। কুকুরের জীবনের কোনো দাম আছে ম্যাডাম? এত কথা তোমাকে বলতে বলছি? আমি যেটা বলছি সেটা করো। এখানে থেকে আগে সুস্থ হও, পরে চিন্তা করে দেখব তোমাকে কি চাকরি দেওয়া যায়। আর নিজের কোনো ক্ষতি করবে না, ঠিক আছে? মনে রেখো, এটা একজন এমপির বাসা। আর তুমি তো বলতে আপনি একদিন সফল হবেন ম্যাডাম। চেষ্টা করলেই সব কিছু হয়। এই কথার দ্বারা আমি কি বুঝিয়েছি বুঝলে তো? তুমিও নিজেকে প্রতিষ্ঠিত করো। থাক, এসব এখন বলবো না।
আগে সুস্থ হও, ঠিক আছে? আমি গেলাম। আর কোনো কিছু দরকার হলে ঘরের কাজের ছেলেটাকে বলবে, ঠিক আছে? এই কথা বলে মিতু ম্যাডাম চলে গেল। আমি বিছানার উপর চুপচাপ বসে আছি, নিজেকে যেন একদম মানাতে পারছি না। কাজের ছেলেটাকেই ডাক দিতেই আমার কাছে এসে বলল, জি স্যার, বলেন আপনি। আমাকে স্যার বলতে হবে না, ভাইয়া অথবা নাম ধরে ডাকতে পারো। কিন্তু আপনি তো ম্যাডামের আত্মীয়। কে বলছে আমি ম্যাডামের আত্মীয়? আমি তো ওনার প্রতিবেশী, এই জন্য উনি আমাকে বাঁচিয়ে এখানে নিয়ে আসছে। তাছাড়া আমিও আগে তোমার মতো কারোর জন্য চাকরের কাজ করতাম। আজকে নিজের বউ বেইমানি করেছে দেখে আমি মৃত্যুর পথ বেছে নিয়েছি, কিন্তু ম্যাডামের জন্য বেঁচে গেলাম। খুব করে মরতে ইচ্ছে করছে। ছেলেটা আমার পাশে বসে বলল, জীবনসঙ্গী যদি খারাপ হয় এর থেকে কষ্টের কিছু আছে? তবে জানি না আপনার কি হয়েছে, কিন্তু মরবেন না। মৃত্যু কি সব কিছুর শেষ বলেন? সিগারেট খাও? খাই মাঝে মাঝে, তবে লুকিয়ে। ম্যাডাম দেখতে পারলে বকা দিবেন। একটা সিগারেট দাও তো আমাকে। আপনার মাথা খারাপ হয়েছে মিয়া? ম্যাডাম জানতে পারলে আমি শেষ। আর তাছাড়া আপনি অসুস্থ, এই অবস্থায় খাওয়া যাবে না। এখন যদি সিগারেট না খাই তাহলে পরে উল্টাপাল্টা কিছু করে ফেলবো। কোনো একটা খেয়ে কষ্টকে আটকে রাখতে হবে। প্লিজ একটা সিগারেট দাও, নইলে আরও আমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। ঠিক আছে, এই নেন। তবে ম্যাডামকে কিন্তু কিছু বলতে পারবেন না। আচ্ছা ঠিক আছে। আমি সিগারেট জ্বালিয়ে খেতে লাগলাম। আগে কখনো এসব খাইও নাই, এই জন্য একটু কাশতে লাগলাম। ছেলেটা আমার অবস্থা দেখে বলল, কেন নিজেকে এভাবে কষ্ট দিচ্ছেন? যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি সে নিজেকে প্রতিষ্ঠিত করে অন্য কারোর হয়ে চলে গেছে। অনেকবার মরতে চেয়েছিলাম, কিন্তু মৃত্যু আমার কাছে হার মেনে গেল। বারবার মরতে গিয়েও পারি নাই। এখন এসব খাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই, যদি কষ্টগুলো কিছুটা কমে। আপনাকে দেখে খুব খারাপ লাগছে। তোমার নাম কি? জি ভাইয়া, সুমন। ভাইয়া বলতে হবে না, তুমি বলতে পারো। আর আমার নাম লাদেন। আচ্ছা তাহলে আপনি থাকেন, আমার আবার অনেক কাজ করতে হবে। আপনার সাথে কথা বলে অনেক সময় কাটিয়ে দিয়েছি। এই কথা বলে সুমন চলে গেল। আমি একা একা রুমে বসে আছি। হায় রে 2 টাকার জীবন! এই জীবনের জন্য মানুষ কত কিছু করে। রাতে নার্সের সাথে একজন ডাক্তার আসলো। ডাক্তার আমাকে পরীক্ষা করে কিছু ওষুধ দিয়ে বলল, এগুলো যেন নিয়মিত খাই, না হলে নাকি সুস্থ হয়ে যাব। ডাক্তার চলে যাওয়ার পর নিতু ম্যাডাম আমাকে বলল, আমি কয়েকদিনের জন্য একটু গ্রামে যাব। গ্রামে কিছু কাজ আছে, আর কয়েকদিন থেকে বাবা মাকেও এখানে নিয়ে আসব। আর যদি তোমার কিছু প্রয়োজন হয় কাজের ছেলেকে বলবে। আর বাসা থেকে বেশি বের হওয়ার দরকার নেই। এখন মনে করো তুমি এই বাসার মালিক, ঠিক আছে? একজন ম্যানেজার থাকবে তোমাকে বা সব কিছু দেখে শুনে রাখার জন্য। আর আমি এসে যেন তোমাকে সুস্থ অবস্থায় দেখতে পাই, ঠিক আছে? মিতু ম্যাডাম আরো অনেক কিছু বুঝিয়ে চলে গেলেন। মনে মনে বললাম, যাক, এবার একটু স্বাধীনতা পাবো। মিতু ম্যাডাম আজকে চলে যাওয়ার 2 দিন হলো। সকালে কাজের ছেলের সাথে ছাদে বসে আড্ডা দিচ্ছি। ওকে বললাম বাংলা পানি পাওয়া যাবে কিনা, আর বলছি কোনো একভাবে ব্যবস্থা করে দিতে। রিয়ার কথা মনে হলে থাকতে পারি না, খুব কষ্ট লাগে তখন। সুমনকে এক প্রকার জোর করিয়ে সব বাংলা পানি আনলাম। যখন ম্যাডামের বাসায় ছিলাম তখন দেখতাম ম্যাডামের মন খারাপ থাকলে এসব খেতে। আর আজকে আমি শেষ পর্যন্ত এই পথ খুঁজে বের করলাম। দেখতে দেখতে 8-10 দিন চলে গেল। এখন আর কোথাও বের হই না। এসব নেশা জাতীয় জিনিস খেয়ে ছাদের এক কোণে পড়ে থাকি। শরীরের অবস্থা আর কি বলবো। ভাত কি জিনিস এই কয়েকদিন ছুঁয়েও দেখি নাই। এসব নেশা করেই দিন পার হয়। সুমন আমাকে অনেক অনুরোধ করে খেতে, কিন্তু খাই না। আর দুনিয়ার মায়া ভালো লাগে না। সারাদিন ছাদের এক কোণে বসে থাকি। সকালে শুনলাম সুমন বলল আজকে নাকি মিতু ম্যাডাম আসবে। আসলে আসবে, আমার কি? আমার ওই অবস্থা দেখে তিনি আমাকে বিদায় করে দেবেন আমি শিওর। আর এখানে থাকার আমার কোনো ইচ্ছে নেই। কিছুক্ষণের ভেতরে মিতু ম্যাডাম চলে আসলো। মিতু ম্যাডাম ওপরে এসে আমার
এই অবস্থা দেখে কিছু বললেন না। আমি মিতু ম্যাডামের দিকে তাকিয়ে হাসি দিয়ে একটা বোতল হাতে নিয়ে, দেখেন ম্যাডাম, বেঁচে থাকার মতো আমি আমার জীবন সঙ্গী খুঁজে পাচ্ছি। মিতু ম্যাডাম কিছু না বলে চুপচাপ নিচে চলে গেল। একটু পর সুমন এসে সবকিছু আমার কাছ থেকে জোর করে নিয়ে গেল। আমাকে ধরে রুমে নিয়ে যাওয়া হলো। সকাল থেকে আমাকে কিছুই খেতে দেওয়া হয় নাই। বিকালে সুমন বলল আমি যেন গোসল করে ফ্রেশ হয়ে মিতু ম্যাডামের সামনে যাই। উনি নাকি বলেছেন আমি আজকে চাইলে যেখানে ইচ্ছা সেখানে চলে যেতে পারবো। সুমনের কথা শুনে আমি কোনো মতে গোসল করে কাপড় পরে বের হলাম। সুমন আমাকে ধরে মিতু ম্যাডামের সামনে দিয়ে গেল। এখানে শুধু মিতু ম্যাডাম বসে আছেন না, একজন মুরব্বীও বসে আছেন, হয়তো ওনার বাবা হবেন। আমি সোফায় বসে আঙ্কেলের দিকে তাকিয়ে বললাম, আপনি মিতু ম্যাডামের বাবা? আঙ্কেল আমার দিকে তাকিয়ে হাসি দিয়ে বলল, কিন্তু তোমার এই অবস্থা কেন? আমি কিছু বলার আগে মিতু ম্যাডাম বলল, বাবা, তোমাকে আমি এই বিষয়ে সব কিছু বলেছি, তুমি সব কিছু জানো। আমি এখন আর কি করব বলো? একটা ছেলে আমার চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে। এটা সেই ছেলে বাবা যে বলছিল আমি যেন তোমাকে দেশে নিয়ে এসে নির্বাচন করি। ওর কথা শুনে তোমাকে দেশে না আনলে আজকে আমি এই পর্যন্ত আসতে পারতাম না। আজকে আমি এই পর্যন্ত আসার পিছনে ওর বড় একটা হাত আছে। কিন্তু আজকে ওর বিপদের সময় আমি পাশে থাকতে পারলাম না বাবা। হ্যাঁ, আমি এখন কি করব তুমি বলো? আঙ্কেল চেয়ার থেকে উঠে আমার পাশে বসে বলল, একটা মেয়ের জন্য জীবনটা এভাবে নষ্ট করে দিবে? তুমি এটা জানো না একটা ছেলে 4টা বিয়ে করতে পারে? আমাদের দেশের ভেতরে এতই মেয়ের সংখ্যা যে একটা ছেলে যদি 4টা করে বিয়ে করে তাও কিছু সংখ্যক মেয়ে থেকে যাবে। এখন তুমি চিন্তা করো, একটা মেয়ের জন্য তুমি তোমার জীবনটা নষ্ট করছো কেন? আমি চুপচাপ বসে আছি, কোনো কথা বলছি না। আমি এখানে আর কি বলবো এটাই বুঝতে পারছি না। আঙ্কেল আবার বলতে শুরু করলো, নিজেকে প্রতিষ্ঠিত করো, আমি তোমার জন্য ভালো একটা কিছু নিয়ে আসছি। আমার মেয়ের এমপি হওয়ার পিছনে তোমার বড় একটা অবদান আছে, আর তুমি দেখিয়ে দাও তুমি নিজে কিছু করতে পারো। তোমার বেস্ট ফ্রেন্ড, তোমার বউ সবাই তোমাকে ধোকা দিয়েছে, ওদের দেখিয়ে দিতে হবে না তুমি কে। আমি চাই এখন আর এসব নেশা বা অন্য কিছু করবে না, এখন নিয়মিত জিমে যাবে। আর আমার মেয়ে কাজের জন্য 1 মাস দেশের বাইরে যাবে, তবে চিন্তা করো না, আমি এখানে আছি। আর আমার মেয়ে দেশ থেকে ফিরে আসলে তুমি ওর একমাত্র বডিগার্ড হয়ে কাজ করবে। আমি চাই আমার মেয়েকে তুমি এখন থেকে প্রতিটা মিনিটে সাহায্য করবে, সব সময় ওর সাথেই থাকবে। টাকা পয়সার বিষয়ে চিন্তা করো না, আমি আছি, আমি দেখে নেব। তোমার বউকে আর তোমার বেস্টফ্রেন্ডকে কীভাবে ঠিক করতে হয় এটা আমি জানি। আমি কথা দিচ্ছি এমন এক সময় আসবে যখন ওরা তোমার কাছে কিছু একটা চাইতে আসবে। এখন তোমার কাছে রাস্তা 2টা, একটা হলো আমার দেখানো পথ, অন্যটা হলো দরজা দিয়ে বের হয়ে কুকুরের মতো জীবন যাপন করা। এখন তুমি কোনটা চাও? তোমার ইচ্ছে। সব সময় একটা কথা মনে রাখবে, টাকা থাকলে সবাই দান দিবে, নইলে না। এখনো অনেক সময় আছে, নিজেকে গুছিয়ে নাও। আমি ওপরে গেলাম, বাকিটা তোমার ইচ্ছে। এই কথা বলে আঙ্কেল উপরে চলে গেল। মিতু ম্যাডাম বসে বসে কিসের একটা ফাইল যেন দেখছেন। আমি উঠে ওনার সামনে দাঁড়িয়ে বললাম, জানি না আমার এখন কি করা উচিত ম্যাডাম, তবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে বাজে রাস্তা থেকে ফিরিয়ে আনার জন্য। এখন আমি আঙ্কেলের কথা মানব। আমি এখন আবার নতুন করে নিজেকে তৈরি করব। তবে আবার যদি রিয়ার মতো কেউ আমাকে এমন পরিস্থিতিতে ফেলে তাহলে হয়তো আর বাঁচার মতো আশা থাকবে না। মিতু ম্যাডাম আমার দিকে তাকিয়ে বলল, নিজের মতো এখন নিজে চলবে, কারো কোনো কথা মানবে না। আর আমার সাথে কাজ করার মতো অনেকে বাসার বাইরে দাঁড়িয়ে আছে, এজন্য ভাবলাম তোমাকে একটা সুযোগ দিই। পারবে তো তুমি? জি ম্যাডাম, আমি অবশ্যই পারবো। আমি রাতের দিকে দেশ ছাড়বো, ফিরে এসে যেন আমি নতুন কাউকে তোমার মাঝে দেখতে পাই, মনে রাখবে। আর বাবার কাজে একটু সাহায্য করবে, মনে থাকবে তো কি বললাম? জি ম্যাডাম, অবশ্যই মনে থাকবে। আপনি একটু বসেন, আমি আসছি। আমি হেঁটে হেঁটে কিচেন রুমে চলে গেলাম। সুমন আমাকে দেখে শুধু একটা হাসি দিল। আমি নিজ হাতে কফি বানিয়ে মিতু ম্যাডামের হাতে দিয়ে বললাম, আমি অবশ্যই নিজেকে পরিবর্তন করতে পারবো ম্যাডাম, আমি সবসময় আপনার সাথে আছি। ধন্যবাদ ম্যাডাম সাহায্য করার জন্য।
মিতু ম্যাডাম একটা হাসি দিয়ে বলল, যাও আগে খেয়ে নাও, অনেক দিন ধরে কিছু খাওয়ানি শুনছি। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। আমি টেবিলে বসার পর কাজের বুয়া খাবার বেড়ে দিতে লাগলো। খেতে খেতে চিন্তা করছি, সত্যি মিতু ম্যাডাম আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে। তার ভেতরে কোনো অহংকার নেই। ম্যাডাম না থাকলে আজকে আমার কি অবস্থা হতো। রাতে খাবার টেবিলে আঙ্কেল আমাকে দেখে একটা হাসি দিয়ে বলল, আমি জানতাম তুমি পারবে, কারণ ছেলে মানুষের অনেক কিছু সহ্য করতে হয়। বেস্ট অফ লাক। খাবার শেষ করে রুমে চলে গেলাম। বিছানায় শুয়ে ঘুমাতে চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবে ঘুম আসছে না, শুধু মাথা ঘুরছে। ওই যে সারাদিন উল্টাপাল্টা কিছু খেতাম, এই জন্য এখন মাথা পুরোই আউট হয়ে গেছে। এখন বাজে রাত 12টার মতো, কিন্তু আমার চোখে কোনো ঘুম নেই। মাথাটা যেন একদম ধরে গেছে। কি করব না করব কিছুই বুঝতে পারছি না। রুমের দরজা খুলে ছাদে চলে গেলাম। ছাদের এক কোণে থেকে অন্য কোণায় হাঁটাহাঁটি করছি। কি করব কিছুই বুঝতে পারছি না। হঠাৎ করে কে জানি বলল, কি ব্যাপার লাদেন, এত রাতে তুমি এখানে কি করো? আমি দূর থেকে কণ্ঠস্বর শুনে বুঝে গেছি এটা মিতু ম্যাডাম। মিতু ম্যাডামকে দেখে আমি বললাম, আপনি এখানে কি করেন ম্যাডাম? বাসা থেকে বের হব বলে রেডি হচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে মনে হলো ছাদে কেউ একজন আছে, এজন্য দেখতে এলাম। এসে দেখি তুমি। একা একা এখানে আসা কি ঠিক হয়েছে ম্যাডাম? যদি আপনাকে কেউ মারতে চলে আসতো? মরলে আর কি হবে বলো? তবে মানুষের ভালো করতে গিয়ে যদি মরতে হয়, তাও আমি রাজি আছি। ম্যাডাম একটা কথা বলার ছিল। বলো। আমি আর থাকতে পারছি না ম্যাডাম। আমার মাথাটা কেমন যেন চারিদিকে ঘুরছে। হঠাৎ করে যদি কিছু খাওয়া বন্ধ করে দেই তাহলে কেমন লাগবে বলে? ম্যাডাম আমি সব কিছু ছেড়ে দেব, শুধু কি সিগারেট খেতে পারবো? প্লিজ ম্যাডাম, আপনি না করবেন না। মিতু ম্যাডাম অন্ধকারে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আচ্ছা ঠিক আছে, শুধু সিগারেট। মিতু ম্যাডাম আমাকে অনুমতি দিতেই সিগারেট জ্বালিয়ে টানতে লাগলাম। আহ, এখন যে কতটা শান্তি লাগছে বলার বাহিরে। এতক্ষণ মনে হচ্ছিল আমার ভেতরে যেন কিছু একটা আটকে আছে, তবে এখন ভালো লাগলো। আচ্ছা, আমাকে এখন বের হতে হবে, আর আমি এসে যেন তোমাকে কিচ্ছু বলতে হবে না ম্যাডাম আপনাকে। আপনি এসে আমাকে শুধু একবার দেখবেন, এরপর যদি ক্রাশ না খান তখন বলেন। মিতু ম্যাডাম আমার কথা শুনে মুচকে হাসি দিয়ে বলল, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। এই কথা বলে মিতু ম্যাডাম চলে গেলেন। আমি ছাদ থেকে নিচে তাকিয়ে দেখছি যে মিতু ম্যাডাম বাসা থেকে বের হয়ে চলে যাচ্ছে। তবে আর যাই হোক, আমি আগে মিতু ম্যাডামকে এতটাও ভালো মনে করতাম না। ওনার ব্যবহার এতটাও ভালো ছিল না, কেমন যেন অহংকারী ছিলেন তিনি। আর এখন এমপি হয়ে তিনি আগের থেকে অনেকটাই পরিবর্তন হয়ে গেছেন। মিতু ম্যাডাম যদি বিয়ে না করে তিনি সিঙ্গেল থাকতে পারে, তাহলে আমি কেন পারবো না? এখন থেকে নিজেকে শক্ত করতে হবে, যাতে আবার নতুন করে কারো মায়ায় না পড়ি। যাক, এসব এখন চিন্তা করে লাভ নেই। অনেক রাত হয়ে গেছে, এখন আর রুমে গেলে ঘুম আসবে না, এখানেই ঘুমিয়ে যাই। ছাদে আবার আবহাওয়া ভালো, এখানেই ছাদের এক কোণায় পড়ে ঘুমিয়ে গেলাম। হঠাৎ করে কারো ডাকে আমার ঘুম ভাঙল। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখি সামনে মিতুর বাবা দাঁড়িয়ে আছে। তবে এখনো সকাল হয়নি, চারিদিকে কেমন যেন অন্ধকার হয়ে আছে। আমাকে দেখে আঙ্কেল বলল, কি ব্যাপার লাদেন, রাতে তো আবার? ছি ছি আঙ্কেল, এসব এখন আর বলবেন না। আমি রাতে এসব কিছুই খাই না, শুধু একটা সিগারেট খেয়েছিলাম, তাও আবার মিতু ম্যাডামের অনুমতি নিয়ে। আর এখানেও আবহাওয়া ভালো ছিল বলে এখানেই শুয়ে ঘুমিয়ে গেছি। আমার কথা শুনে আঙ্কেল হাসি দিয়ে বলল, আচ্ছা বুঝলাম, এখন আমার সাথে চলো। আমি কি বলেছিলাম মনে আছে তো? জি আঙ্কেল, আমার সব কিছু মনে আছে, কিন্তু আপনিও যাবেন নাকি আমার সাথে? শরীর ভালো রাখতে হলে অবশ্যই জিম করতে হবে। চলো, যেতে যেতে তোমাকে কিছু কথা বলি। আঙ্কেলের সাথে ছাদ থেকে নেমে বাহিরে চলে গেলাম। রাস্তায় আঙ্কেল আমাকে বলতে লাগলো, লাদেন, তোমার কাছে এখন এই 1 মাস সময় আছে। এই 1 মাসে যেন তুমি সবকিছু করতে পারো। আমার মতে সবকিছু মিলিয়ে তোমার 3 মাস সময় লাগতো।
কিন্তু 1 মাসকে তুমি 3 মাসের মধ্যে নিয়ে আসবে। দরকার হলে সারাদিন পরিশ্রম করবে। আর আমার চেনা জানা একটা ট্রেডিং সেন্টার আছে যেখানে তোমাকে সবকিছু শেখানো হবে। আমি আর কিছু বলবো না, আশা করি তুমি দেখলেই বুঝতে পারবে। ঠিক আছে? আঙ্কেল আর কিছু বললেন না, চুপচাপ সামনে হাঁটতে লাগলো। আজকে মিতু ম্যাডাম দেশে নাই 29 দিন হলো। আর এই কয়েকদিনে আমি এতটা পরিশ্রম করেছি যে বলার বাইরে। এমন দিনও ছিল যে সারাদিন আমি জিমে আর ট্রেনিং সেন্টারে সময় পার করে দিয়েছে। বাসায় বেশি আসিনি। আঙ্কেল আজকে আমাকে বলল যে কালকে নাকি মিতু ম্যাডাম বাসায় আসবেন। আগে থেকেই আঙ্কেল আমাকে শর্ট রেঞ্জের একটা পিস্তল লাইসেন্স করে দিয়েছে। এখন তো আমি ম্যাডামের একমাত্র বডিগার্ড। ভাবতেই কেমন যেন ভালো লাগছে। বাসার ভেতরে বসে আছি, হঠাৎ করে কোথা থেকে আঙ্কেল এসে বলল, কি ব্যাপার লাদেন, আজকে জিমে যাও নাই? আমি আঙ্কেলের কথা শুনে শুধু একটা হাসি দিলাম। সুমনকে ডেকে এনে আঙ্কেলের সামনের কাছে দুটো লাথি দিলাম। আমি আমার শরীর থেকে গেঞ্জি খুলে বললাম, এখন আমাকে আপনারা মারতে পারেন। যদি আমার শরীরে আঘাত করে কেউ একটু সামান্য পরিমাণের ব্যথা দিতে পারে, আমি তার কাছে হার মেনে নেব। আঙ্কেল আমার দিকে বড় বড় চোখে তাকিয়ে বলল, সত্যি নাকি? আমি শরীর শক্ত করে দাঁড়িয়ে বললাম, যদি বিশ্বাস না হয় চেষ্টা করতে পারেন। আমার কথা মতো সুমন আর আঙ্কেল আমার শরীরে আঘাত করতে লাগলো, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যেন কেউ আমার শরীর মালিশ করে দিচ্ছে। কিছুক্ষণ পর আঙ্কেল হাঁপিয়ে গিয়ে বলল, এই কয়েকদিনের ভেতরে তুমি যে এত পরিবর্তন হয়ে যাবে আমি ভাবতেও পারি নাই। তবে আমি এখন বুকে হাত দিয়ে বলতে পারি, যে কোনো মেয়ের কাছে যদি তোমার বিয়ের প্রস্তাব পাঠানো হয় তাহলে সে না করতে পারবে না। আগের মতো তোমাকে আর বোকা বোকা লাগে না। ধন্যবাদ আঙ্কেল প্রশংসা করার জন্য। এখন যাও, রুমে গিয়ে বিশ্রাম করো, সকাল সকাল তোমাকে আবার বের হতে হবে। ঠিক আছে আঙ্কেল। সারাদিন এদিক ওদিক ঘুরে সময় পার করে দিলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম। মাথায় একটা টুপি, মুখে মাস্ক আর চোখে চশমা পরে রুম থেকে বের হলাম। আঙ্কেল আমাকে দেখে বলল, সবকিছু ঠিকঠাক আছে? পিস্তল কোথায়? আমি আবার রুমে গিয়ে পিস্তল সাথে নিলাম। এটা নিতে ভুলেই গিয়েছিলাম। বাসা থেকে বের হওয়ার আগে আঙ্কেল আমাকে বলল, আমার এই একটাই মেয়ে, ওর যেন কিছু না হয়। আর আমি তোমাকে কেন এভাবে তৈরি করছি এখন নিশ্চয়ই বুঝতে পারছো। আমি আঙ্কেলের কথা শুনে শুধু একটা মুচকে হাসি দিলাম, আর কিছু বলি নাই। গাড়ি নিয়ে সরাসরি এয়ারপোর্টে চলে গেলাম। 1 ঘন্টার মতো দাঁড়িয়ে আছি, কিন্তু ম্যাডামের কোনো খোঁজ খবর নাই। হঠাৎ দেখি মৃত ম্যাডাম ভেতর থেকে বেরোচ্ছেন। আমি মৃত ম্যাডামকে দেখেই তার পাশে চলে গেলাম। আমার দিকে মৃত ম্যাডাম একবার তাকিয়ে বলল, তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম না। আমি শুধু উত্তরে বললাম, আপনার বাবা আমাকে এখানে পাঠিয়েছে। মৃত ম্যাডাম আর কিছু বলে নাই, চুপচাপ সামনে হাঁটতে লাগলো। আমি গাড়ির দরজা খুলে দিতেই তিনি ভিতরে বসে গেলেন। আমি গিয়ে ড্রাইভারের সাথে বসলাম। বাসার সামনে এসে মৃত ম্যাডাম বাসার ভেতরে চলে গেল। আমি ওনার পিছনে পিছনে বাসার ভিতরে ঢুকলাম। আমি গিয়ে এক কোণায় দাঁড়িয়ে আছি। মৃত ম্যাডাম যেন তার বাবার সাথে কোনো একটা বিষয় নিয়ে কথা বলছে। হঠাৎ করে মৃত ম্যাডাম আঙ্কেলকে প্রশ্ন করলেন, বাবা, লাদেন কোথায়? ওকে তো কোথাও দেখতে পারছি না। আমি তো ভাবছিলাম ও আবার নতুন করে নিজেকে তৈরি করতে পারবে, কিন্তু ও কি চলে গেল? মৃত ম্যাডামের কথা শুনে আঙ্কেল মুচকে হাসি দিল। আমার দিকে তাকিয়ে বলল, ওই যে ছেলেটা দাঁড়িয়ে আছে ও লাদেন, যে তোর এয়ারপোর্ট থেকে এগিয়ে নিয়ে আসছে। আচ্ছা, আমাকে এক জায়গায় যেতে হবে, তুই রেস্ট নে মা, আমি গেলাম। আঙ্কেল বাসা থেকে বের হওয়ার পর মৃত ম্যাডাম আমার দিকে তাকিয়ে বলল, তুমি কি সত্যি সেই ছেলে? আমি মৃত ম্যাডামের সামনে গিয়ে মাথা থেকে টুপি, মাস্ক, চশমা খুলে ম্যাডামের দিকে তাকিয়ে বললাম, কেন আমাকে দেখে বিশ্বাস হয় না ম্যাডাম? মৃত ম্যাডাম অনেকক্ষণ আমার দিকে এক নজর তাকিয়েছিলেন। কিছুক্ষণ পর মৃত ম্যাডাম বলল, তুমি ঠিকই বলেছিলে, আমি তোমাকে দেখে নতুন করে ক্রাশ খেয়েছি।